আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ১৩। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করার থেকে। অস্থির আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদের কাঁধ চেপে। হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারল হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি মায়াভাবের মৃত্যুতে বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো? কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যি মেয়েটাকে পছন্দ করত? হয়তো করত। নয়তো কেউ যদি কাউকে পছন্দ না করে তাহলে মানুষ তো এমনি আর এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত। হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে ওঠার ন্যায় আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো। তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে যাবে। কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনে সংকীর্ণ ভয়ে চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশে আছেন মনে হয়। আসিফ কি একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা? নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে? আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইলো। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম ধরধর। বিষণ্ণ আসিফের চিন্তা আবারও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই। দ্রুত হৃদকে হসপিটালে শিফট করার দরকার। উত্তেজিত আসিফ তখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইলো বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়ো কোনো কিছু না ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ের খবরটা এক ফাঁকে আরিফের থেকে নিতে চাইলো, কিন্তু তার আগে ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল। আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে? কে বা মরল? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, কার কথা জিজ্ঞাসা করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না। আমার কাছে তো কারো মৃত্যুর সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত নেই আসিফ শুধালো, মানে তুমি না বললে তুমি হসপিটালে আছো, আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে যেন মারা গেল আজ। এজন্য মূলত তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিছু হয়নি। তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালে আছি। এখন অবশ্য ওনারাও ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগেই মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া, জুই দুজনেই চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে। এজন্য সবকিছু বুঝিয়ে বাজিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে। অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদগুলো কে ছড়ায় কে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে। কিন্তু কেন? আরিফ তো রাজনীতি করে না। সে একজন সাধারণ মানুষ। তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে? তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে।
আরিফ অনেকটা নাখুশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট বোনও জীবিত আছে। মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম। আপনি ভুল শুনেছেন। আমা আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়ো করে কল কেটে দিল আসিফ নিজেই। মায়ের জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপলো আসিফ। তাড়াহুড়ো বলতে লাগলো, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতে আছেন। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কিয়েও যখন কোনো সাড়া শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে রিপোর্ট দেখে ডাক্তার আসিফকে জানালো, অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হাড় ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইনজেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডাক্তার। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডাক্তাররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডাক্তারের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালের বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনো ধারণা করতে পারছে না হৃদের ভেতরের অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পারছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়ে রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাহিরে বডিগার্ড পাহারায়। পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনো হৃদের পরিবারের কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যে হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দিবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানতো না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতা ঘোরের মাঝে কাটলো বিগত ৮ ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় ৮ ঘন্টা পর। তখন রাত ১টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না, তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য। কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে। দুর্বলতায় এখন অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে। কিন্তু পথেই হৃদ নিজের দুর্বল হাতে ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজে উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে। তারপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলাই। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিত ন্যায় আসিফ শুধালো, কেন ভাই? আপনার শরীর তো এখন দুর্বল। তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি, আশুগঞ্জ যাবো আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ। মায়ের খোঁজে হৃদ যে আশুগঞ্জ অব্দি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ। কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নাই। ভয়ের তো আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ার জীবিত হওয়ার সত্যিটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভেতরকার অবস্থা। মায়ের জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়াক্ট করতে না দেখে আসিফ আরো বেশি ভয় করলো হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্য হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে আছে। শান্ত থাকা হৃদ আরো শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ। যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্ত মতো শুয়ে পড়তে দেখে। আসিফের ধারণায় আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা।
আসিফ অনেকটা রয়ে শুয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পারছে না হার্ট ব্লকের জন্য। কানে সমস্যা হচ্ছে হৃদের, তাই। কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো তখন, যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়ল ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনেই প্রথম মারল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মধ্যে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল ততক্ষণে। খালি পায়ে অক্সিজেন মাস্ক, স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না। তবে সেও তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে। আর হৃদকে পেছনে ডেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ, যাবেন না আপনি ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পিছন পিছন ছুটল গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরো বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফের ছিল বেশি। তারই আরো ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল মায়া ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরো একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পিছন পিছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি ধামকি স্বরূপ একশট বুঝিয়ে গেল। আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়। আসিফ যা বলে তাই করতে হয় তাকে। আর এজন্যই বিগত কয়েকদিন আগে তাকে বলেছিল যে মায়া নামের কোনো মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালের আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোও পাওনা হয়ে গেল। কারণ তাদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতে শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালেই সব কয়েকটাকে একটা করে থাপ্পড় লাগাবে শুধু আজকের থাপ্পড়টার জন্য। সকাল 6টা 15। সারা রাতভর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন জেএসসি মোড়, ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিকশা থামতে একে একে নিজেদের ব্যাগপত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই। অপর রিকশা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক। আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো বাসাপথে। পিছন পিছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পিছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এজন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ের ডান হাতের বাহু হ্যাঁচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়া মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে, কে? বলার মাঝেই কষে থাপ্পড় বসালো মায়ের ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ের সাথে কিছু হয়েছে। বরং তবদা খেয়ে যাওয়ার নাই মায়ার ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতে যাবে, তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুই দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে উঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকমের সামনে তাকাতে চাইল। তখনই মায়ের হালকা আবসা দৃষ্টিতে ভিড়ল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখদ্বয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ের টনটন করা ব্যথার গালে, তাও একই ব্যক্তির থেকে। পরপর তিনবারের থাপ্পড়ে গালে চাপা সহ নড়ে ওঠে মায়ার। ব্যথা কাতরে সহ্য করতে না পেরে তখনই হুহু শব্দ করে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগারাগি ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ হবে।
ক্রন্দনরত মায়া দু হাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ের চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা।